ছাত্রছাত্রীরা আশা করছি তোমরা ভালো আছো। আজকে আমরা অ্যামিনের রাসায়নিক ধর্ম নিয়ে আলোচনা করব এবং দেখো অ্যামিনের রাসায়নিক ধর্মটা তোমাদের কিন্তু খুব ভালো করে জানতে হবে এবং বুঝতে হবে। আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে অ্যামিনের রাসায়নিক ধর্মসমূহ। অ্যামিনের রাসায়নিক ধর্ম, দেখো অ্যামিনের রাসায়নিক ধর্মের মধ্যে দেখো এই অ্যামিনগুলো যদি আমি সাধারণ সংকেত লিখি তাহলে প্রাইমারি অ্যামিনের সাধারণ সংকেত কি? প্রাইমারি অ্যামিনের সাধারণ সংকেত হচ্ছে এইটা RNH2, এটা হচ্ছে প্রাইমারি অ্যামিন বা 1 ডিগ্রি অ্যামিন। 2 ডিগ্রি অ্যামিনগুলো কি? 2 ডিগ্রি অ্যামিন কিরকম সাধারণ সংকেত? R2NH, এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন। আর 3 ডিগ্রি অ্যামিন কি? 3 ডিগ্রি অ্যামিন হচ্ছে R3N, এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যামিন। ক্লিয়ার? এবার দেখো এই 1 ডিগ্রি, এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন, এই 1 ডিগ্রি অ্যামিন এবং এইটা দেখো 2 ডিগ্রি অ্যামিন। একটা জিনিস তুমি খেয়াল করো, 1 ডিগ্রি এবং 2 ডিগ্রি অ্যামিনে আম্লিক হাইড্রোজেন কিন্তু প্রেজেন্ট আছে। দেখো 1 ডিগ্রি অ্যামিন এবং 2 ডিগ্রি অ্যামিনে কিন্তু আম্লিক হাইড্রোজেন, এই যে হাইড্রোজেনগুলো আছে এটা আম্লিক হাইড্রোজেন, এটা খুব প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন। এবং 1 ডিগ্রিতে দেখো দুটো আম্লিক হাইড্রোজেন, 2 ডিগ্রিতে একটা আম্লিক হাইড্রোজেন, 3 ডিগ্রিতে অবশ্য কোনো আম্লিক হাইড্রোজেন নেই। এবং এই আম্লিক হাইড্রোজেন যেহেতু 1 ডিগ্রি 2 ডিগ্রি আছে, সুতরাং এরা খুব সক্রিয়, খুব রিঅ্যাক্টিভ হয়। যেহেতু এর আম্লিক হাইড্রোজেন আছে সুতরাং খুব সহজেই বিক্রিয়া করতে পারে। এছাড়াও অ্যামিনগুলো খুব রিঅ্যাক্টিভ হয়, তার প্রধান কারণ হচ্ছে দেখো এই নাইট্রোজেনের উপর এখানে লোন পেয়ার থাকে। প্রত্যেকটা 1 ডিগ্রি হোক, 2 ডিগ্রি হোক আর 3 ডিগ্রি হোক, প্রত্যেকটাই ক্ষেত্রেই কিন্তু নাইট্রোজেনের উপর লোন পেয়ার বর্তমান আছে। আর যেহেতু লোন পেয়ার বর্তমান আছে সুতরাং এরা অত্যন্ত সহজে এই লোন পেয়ারটা অন্য কাউকে দান করতে পারবে। আর অন্য কাউকে যখন দান করতে পারবে তখন এরা মূলত লুইস বেস রূপে আচরণ করবে। সুতরাং এই অ্যামিনগুলো খুব রিঅ্যাক্টিভ, অ্যামিনগুলো এদের খুব রিঅ্যাক্টিভ, মানে এরা রাসায়নিকভাবে এরা কেমিক্যালি রিঅ্যাক্টিভ, এটা খুব রাসায়নিকভাবে এরা খুব সক্রিয়, কেমিক্যালি রিঅ্যাক্টিভ। কেন? কারণ দুটো কারণের জন্য রাসায়নিকভাবে সক্রিয়। কি কি কারণের জন্য? 1 নম্বর কারণটা হচ্ছে দেখো ডিউ টু অ্যাসিডিক হাইড্রোজেন, অ্যাসিডিক হাইড্রোজেন। অ্যাসিডিক হাইড্রোজেনটা কার মধ্যে আছে? 1 ডিগ্রি অ্যামিন এবং 2 ডিগ্রি অ্যামিনের মধ্যে। আর দ্বিতীয় নম্বর প্রেজেন্স অফ লোন পেয়ার, সবগুলোর মধ্যে লোন পেয়ার আছে নাইট্রোজেনের উপর। এবং এই লোন পেয়ার প্রেজেন্ট থাকার জন্য এরা কি করবে? লোন পেয়ার প্রতিটি অ্যামিনই লুইস বেস রূপে আচরণ করবে। প্রতিটি অ্যামিন লুইস বেস রূপে আচরণ করবে। প্রতিটি অ্যামিন লুইস বেস রূপে আচরণ করে। সুতরাং এরা খুব হাইলি রিঅ্যাক্টিভ। এবার দেখো এদের যে এই বেসিসিটি, আজকের আমাদের আলোচনাটা সীমাবদ্ধ রাখবো এদের বেসিসিটি নিয়ে, অর্থাৎ এদের যে ক্ষার ধর্ম সেটা নিয়ে কিন্তু আমরা সীমাবদ্ধ রাখবো। কারণ এটা লুইস বেস রূপে কাজ করে, কারণ প্রত্যেকটা ক্ষেত্রেই দেখো নাইট্রোজেনের উপর লোন পেয়ার আছে এবং যারা লোন পেয়ার ডোনেট করতে পারে তাদের আমরা লুইস বেস বলি। সুতরাং আমরা যেটা আজকে আলোচনা করবো সেটা হচ্ছে অ্যামিনের ক্ষারীয় ধর্ম নিয়ে আমরা আলোচনা করবো। খুব ভালো করে শুনবে, অ্যামিনগুলো প্রত্যেকটাই হচ্ছে একটা ক্ষার এবং কি ধরনের ক্ষার? লুইস সংজ্ঞা অনুযায়ী লুইস বেস। অ্যামিনের ক্ষারকীয় ধর্ম নিয়ে আমরা আলোচনা করব। অ্যামিনের ক্ষারকীয় ধর্ম, দেখো প্রত্যেকটা অ্যামিনই এক ধরনের ক্ষার আমি বলেছি। কারণ কি? কারণ প্রত্যেকটা অ্যামিনের উপরই কিন্তু লোন পেয়ার প্রেজেন্স আছে। লোন পেয়ার কিন্তু নাইট্রোজেন উপর লোন পেয়ার আছে এবং এরা কিন্তু দান করতে পারবে লোন পেয়ারগুলো। আর যারা লোন পেয়ার ডোনেট করতে পারে তাদেরকে আমরা লুইস বেস বলি। এবং এই কারণের জন্য ধরো তোমার এখানে কোনো অ্যামিন আছে, প্রাইমারি অ্যামিন RNH2, এই প্রাইমারি অ্যামিন এখানে কোনো হ্যালোজেন অ্যাসিড, মানে ধরো কোনো হ্যালোজেন অ্যাসিড মানে ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড বা হাইড্রোব্রোমিক অ্যাসিড, এখানে এইচ এর সঙ্গে এটা কি করবে? দেখো এই লোন পেয়ারটা গিয়ে এই এইচ এ কিন্তু লোন পেয়ারটা অসমযোজী বন্ধন তৈরি করবে এবং এই এক্সটা তার এখানে যে বন্ধন জোটটাকে সে নিজের দিকে টেনে নেবে। এবং এক্ষেত্রে কি তৈরি হবে? এক্ষেত্রে একটা সল্ট তৈরি হবে, সেটা হচ্ছে RNH3+ এবং X-। এটা একটা সল্ট তৈরি হলো। মানে এটা কিছুই নয়, এখানে যে লোন পেয়ারটা ছিল লোন পেয়ারটা হাইড্রোজেনের কাছে গেল, অসমযোজী বন্ধন হচ্ছে এবং এই হাইড্রোজেনকে নিয়ে RNH3+
মানে এন এর উপর প্লাস চিহ্ন হচ্ছে কেন, কারণ এখানে লোন পেয়ারটা চলে যাচ্ছে, ইলেকট্রনের ঘাটতি হচ্ছে, সেই জন্য এন এর উপর প্লাস চিহ্ন হচ্ছে। আর এইখানে এইটা যেহেতু এখানে বন্ড করছে এবং তারপরে কি হবে, এক্সটা এখানে যে বন্ডেড যে পেয়ার ইলেকট্রনটা, সেই বন্ডেড পেয়ার ইলেকট্রনটা নিজের দিকে টেনে নিল, এবং নিজের দিকে টেনে থাকার ফলে কি চার্জের সৃষ্টি হলো, মাইনাস এক্স এর মাইনাস, এক্স মানে যে কোনো হ্যালোজেন, এবং এক্ষেত্রে প্লাস এবং মাইনাস চার্জ পরস্পর জুড়ে থাকবে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন দ্বারা। তো এখানে একটা এই টাইপের একটা সল্ট তৈরি হলো, একে আমরা বলবো অ্যামোনিয়াম সল্ট। এটা কি টাইপের সল্ট, অ্যামোনিয়াম সল্ট, অ্যামোনিয়াম সল্ট তৈরি হলো। তো দেখো এটা হচ্ছে এদের ক্ষার ধর্ম, এরা যে ক্ষার ধর্ম দেখায়, এরা যে লুইস বেস, তার একটা বড় প্রমাণ এরা অ্যামোনিয়াম সল্ট গঠন করে। আর অ্যামোনিয়াম সল্ট কিভাবে গঠিত হয়, অ্যামোনিয়াম সল্ট এই নাইট্রোজেনের লোন পেয়ার দ্বারা গঠিত হয়। এরা নাইট্রোজেন যেহেতু এখানে লোন পেয়ারটা ডোনেট করতে পারছে, সুতরাং এক্ষেত্রে নাইট্রোজেন তথা এই এখানে হচ্ছে অ্যামিন, এরা হচ্ছে লুইস বেস রূপে কাজ করে। যেমন ধরো এক্ষেত্রে আমি একটা স্পেসিফিক নিয়ে নিই, যেমন ধরো CH3NH2, মিথাইল অ্যামিনটাকে আমি নিয়ে নিচ্ছি CH3NH2। এই মিথাইল অ্যামিনটা এই সেলের সঙ্গে বিক্রিয়া করছে, এবং কি হবে, এই লোন পেয়ারটা গিয়ে এখানে ডোনেট করে দিল, এই বন্ড পেয়ারটাকে নিয়ে নিল, নিয়ে কি তৈরি করছে দেখো, CH3NH3 প্লাস Cl মাইনাস, CH3NH3 প্লাস Cl মাইনাস। এবং এক্ষেত্রে আমরা বলবো মিথাইল, এটা একটা অ্যামোনিয়াম সল্ট, অ্যামোনিয়াম সল্ট মানে NH3 প্লাস এখানে আছে, এবং এটাকে আমরা বলবো মিথাইল অ্যামোনিয়াম ক্লোরাইড। এটার সল্টটার নাম হচ্ছে মিথাইল অ্যামোনিয়াম ক্লোরাইড, মিথাইল অ্যামোনিয়াম ক্লোরাইড, মিথাইল অ্যামোনিয়াম ক্লোরাইড, এই সল্টটার নাম মিথাইল অ্যামোনিয়াম ক্লোরাইড। ভালো করে করবে। তাহলে দেখো এরা অবশ্যই কিন্তু লুইস বেস রূপে আচরণ করে, এগুলো হচ্ছে লুইস বেস রূপে আচরণ করে বলেই অ্যামোনিয়া এই ইলেকট্রন পেয়ারটা ডোনেট করছে, আর যারা ইলেকট্রন পেয়ার ডোনেট করে তাদের লুইস বেস বলে। এবং এক্ষেত্রে খালি অ্যালিফ্যাটিক অ্যামিন নয়, অ্যারোমেটিক অ্যামিনও কিন্তু এই বিক্রিয়া দেখাবে। অ্যারোমেটিক অ্যামিনের মধ্যে আমি করছি অ্যানিলিন, দেখো অ্যানিলিন করছে, এটাকে বলে অ্যানিলিন। এই অ্যানিলিনের সঙ্গে যদি এই সেলের বিক্রিয়া ঘটে, তাহলে এখানে নাইট্রোজেনের উপর লোন পেয়ার থাকে এবং এটাও এখানে ডোনেট করতে পারবে, এবং এ কিন্তু তার লোন পেয়ারটাকে নিয়ে নেবে, বন্ড পেয়ারটাকে নিয়ে নেবে। এবং এক্ষেত্রে কি হচ্ছে দেখো, এক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে এইরকম, এক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে এইরকম NH3 প্লাস Cl মাইনাস। এবং এক্ষেত্রে যে সল্টটা পাচ্ছি সেটাকে আমরা বলবো অ্যানিলিনিয়াম সল্ট, অ্যানিলিনিয়াম সল্ট মানে অ্যানিলিন থেকে যেহেতু সল্টটা পাওয়া যাচ্ছে অ্যানিলিনিয়াম সল্ট। আর এক্ষেত্রে আমরা বলবো এই যে সল্টটা পাওয়া যাচ্ছে এটাকে আমরা বলবো অ্যানিলিনিয়াম ক্লোরাইড, মানে অ্যানিলিনিয়াম গোত্রের ক্লোরাইড লবণ। তো এটা হচ্ছে অ্যানিলিনিয়াম ক্লোরাইড, এই ক্ষেত্রে যে সল্টটা পাচ্ছি তার নাম হচ্ছে অ্যানিলিনিয়াম, অ্যানিলিনিয়াম, অ্যানিলিনিয়াম ক্লোরাইড। তাহলে এটা দেখো, এরা কিন্তু এরা অ্যামিনের ক্ষারকীয় ধর্ম একদম নিশ্চিতভাবে দেখা গেল যে অ্যামিনের ক্ষার ধর্ম আছে, এবং এরা যেহেতু লোন পেয়ার দান করতে পারে এরা লুইস বেস রূপে আচরণ করে। ঠিক আছে, এবার আমরা কিছু ক্ষারকীয়তার ক্রম নিয়ে আলোচনা করব। এটা তো ক্ষারকীয়তা ধর্ম দেখায় তার প্রমাণ, যে এরা অ্যামোনিয়াম সল্ট বা অ্যানিলিয়াম সল্ট তৈরি করছে। এবার কয়েকটা আমরা এই বেসিসিটি বা ক্ষার ধর্মের কয়েকটা তুলনা করব। দেখো আমাদের তিনটে যদি আমাদের দেয়, যদি আমাদের দেখো আমরা একটা অ্যালিফ্যাটিক অ্যামিন নিচ্ছি CH3NH2, এটা একটা অ্যালিফ্যাটিক অ্যামিন, ঠিক আছে। আর আমরা নিচ্ছি একটা অ্যারোমেটিক অ্যামিন, অ্যারোমেটিক অ্যামিন নিচ্ছি, অ্যারোমেটিক অ্যামিন অর্থাৎ আমি নিচ্ছি অ্যানিলিন। এবং এক্ষেত্রে আমি নিচ্ছি আরেকটা আমাদের যেখান থেকে অ্যামিনের সৃষ্টি হয় সেটা হচ্ছে অ্যামোনিয়া, এখান থেকে সৃষ্টি হয়। দেখো এদের তিনটের মধ্যে বেসিসিটি তুলনা করতে হবে, ক্ষারকত্ব তুলনা করতে হবে। এটার নাম কি, এটা হচ্ছে মিথাইল অ্যামিন, এর চরিত্রটা কি, এটা হচ্ছে অ্যালিফ্যাটিক অ্যামিন। এটার নাম কি, এটার নাম হচ্ছে অ্যানিলিন, এটার চরিত্রটা কি, এটা হচ্ছে অ্যারোমেটিক অ্যামিন। আর এটার নাম কি, এটার নাম হচ্ছে অ্যামোনিয়া। এদের ক্ষারকত্বতা তুলনা করতে হবে। দেখো প্রত্যেকেই লুইস বেস রূপে আচরণ করবে, এবং কেন, কারণ প্রত্যেকের উপর কিন্তু প্রত্যেকেই নাইট্রোজেন কন্টেনিং কম্পাউন্ড, এবং প্রত্যেকের উপর নাইট্রোজেনের উপর কিন্তু লোন পেয়ার থাকে, এবং নাইট্রোজেনটা সহজে কিন্তু দান করে দিতে পারে। আর যারা সহজে লোন পেয়ার দান করতে পারে তাদের লুইস বেস বলে। এটা তো আমাদের পরিষ্কার। এবার এর মধ্যে কার বেসিসিটি বেশি, কার বেসিসিটি কম? দেখো যে যত সহজে লোন পেয়ারটা দান করতে পারবে, যে যত সহজে লোন পেয়ার দান করতে পারবে তার বেসিসিটি তত বেশি হবে। একদম ক্লিয়ার, যে যত সহজে লোন পেয়ার দান করতে পারবে তার লুইস বেসিসিটি সব থেকে বেশি হবে।
আর লোন পেয়ার দান করবে কখন, যখন এইখানে এই লোন পেয়ারের যখন যে ইলেকট্রন যে ডেনসিটি যখন বেশি হবে, ইলেকট্রন ডেনসিটি যখন বেশি হবে, তখন ধরো এই নাইট্রোজেনের উপর ইলেকট্রন ডেনসিটি বেশি হয়ে গেল, নাইট্রোজেনের উপর ইলেকট্রন ডেনসিটি যদি বেশি হয়ে যায়, তখন কি করবে, তখন এই লোন পেয়ারটা বলবে এখানে নাইট্রোজেনের উপর ইলেকট্রন ডেনসিটি বেশি, মানে নাইট্রোজেনের ইলেকট্রন রিচ এলিমেন্ট নাইট্রোজেন হয়ে গেছে, তখন লোন পেয়ারটাও হচ্ছে ইলেকট্রন সমৃদ্ধ, ইলেকট্রন মানে লোন পেয়ারটার মধ্যে, লোন পেয়ার মানে তো ইলেকট্রন, মানে সেটাও নেগেটিভ চার্জ, আর এখানে নাইট্রোজেনটাও নেগেটিভ চার্জ দ্বারা ধরো নেগেটিভ চার্জ দ্বারা রিচ হয়ে গেছে, মানে আরো বেশি নেগেটিভ চার্জের মধ্যে এসে গেছে। তখন কি করবে, তখন বলবে লোন পেয়ারটা বলবে ঠিক আছে এখানেও নেগেটিভ আমিও নেগেটিভ, তাহলে পরস্পর বিকর্ষণ হবে, তখন কিন্তু এই লোন পেয়ারটা অন্যকে সহজেই দান করতে পারবে। অর্থাৎ এখানে তোমাকে একটা কথা চিন্তা করতে হবে যে যত সহজে লোন পেয়ার দান করতে পারবে তার বেসিসিটি তত বেশি, লুইস বেসিসিটি। আর এই লোন পেয়ার দান করার ক্ষমতাটা কিসের উপর নির্ভর করবে, লোন পেয়ার দান করার ক্ষমতা নির্ভর করবে যে নাইট্রোজেনের উপর ইলেকট্রন ডেনসিটি কার বেশি। নাইট্রোজেন যদি ইলেকট্রন ডেনসিটি বেশি হয়, নাইট্রোজেন যখন ইলেকট্রন ডেনসিটি বেশি, মানে সেখানে একটা ইলেকট্রন সমৃদ্ধ বা ইলেকট্রন রিচ হয়ে গেল, সেখানে নেগেটিভ চার্জ হয়ে গেল, তখন তো সেই লোন পেয়ারটা তো পরস্পর বিকর্ষণ হবে, বিকর্ষণটা তখন ভালো হবে, এবং বিকর্ষণ যখন ভালো হবে তখন কিন্তু লোন পেয়ারটা সহজেই অন্যকে দান করতে পারবে, এবং অন্যকে যখন দান করতে পারবে তখন তাদের লুইস বেসিসিটি তত কিন্তু বাড়বে। এইটাই হচ্ছে ফান্ডা। এবার দেখো, এবার জায়গাটা কি দেখো, এই যে মিথাইল অ্যামিনের এখানে কি হচ্ছে, মিথাইল অ্যামিনের এই যে NH2, এই NH2 এর সঙ্গে এখানে কিন্তু মিথাইল গ্রুপটা যুক্ত আছে। এই মিথাইল গ্রুপটা প্লাস আই এফেক্ট দেখায়, প্লাস আই এফেক্ট দেখায় মানে এ কিন্তু কি করবে, এখানে যে বন্ডেড পেয়ার ইলেকট্রন, সেই বন্ডেড পেয়ার ইলেকট্রনকে নাইট্রোজেনের দিকে ঠেলবে, আর নাইট্রোজেনের দিকে ঠেলবে মানে নাইট্রোজেন তখন ইলেকট্রন ডেনসিটি বেশি হয়ে যাবে, ইলেকট্রন ঘনত্বটা বেশি হয়ে যাবে, আর ইলেকট্রন ঘনত্ব যখন বেশি হবে তখন লোন পেয়ার হচ্ছে নেগেটিভ চার্জ যুক্ত, আর ইলেকট্রন ডেনসিটি বেশি হওয়া মানে নেগেটিভ চার্জটা বেশি হয়ে যাওয়া, তখন এই লোন পেয়ারটা কি করবে, লোন পেয়ারটা সহজেই কিন্তু অন্যকে দান করতে পারবে, তখন এখান থেকে বেরিয়ে যেতে চেষ্টা করবে, বেরিয়ে যেতে যখন চেষ্টা করবে তখন কিন্তু আরো ভালো লুইস বেস রূপে আচরণ করবে। সুতরাং এর প্লাস আই এফেক্টের দরুন এর বেসিসিটি সব থেকে বেশি হবে, এটা 1 নম্বর। এবার দেখো অ্যামোনিয়াতে এরকম কিছু নেই, অ্যামোনিয়াতে এরকম কিছু নেই, অ্যামোনিয়াতে এরকম, অ্যামোনিয়ার ক্ষেত্রে এরকম কিছু নেই, অ্যামোনিয়াতে যেমন NH2 NH3 অ্যামোনিয়া তেমন NH3, এর মধ্যে কোনো এই লোন পেয়ারটা একে কোনো অন্য কোনো ফ্যাক্টর নেই, এই লোন পেয়ারটা দান করতে পারবে অন্য কাউকে। কিন্তু এইটার মধ্যে যদি তুলনা করি, এটা হচ্ছে অ্যানিলিন, অ্যানিলিনে যদি তুলনা করি তাহলে কি হবে দেখো, অ্যানিলিনে যদি আমি লিখি NH2, এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে লোন পেয়ারটা অন্যকে তো দান করতে পারে না, এক্ষেত্রে লোন পেয়ারটা রেজোন্যান্সে অংশগ্রহণ করে, এখানে রেজোন্যান্সে নেমে যায়, রেজোন্যান্সে চলে আসে বেঞ্জিন রিংয়ে, তার রেজোন্যান্সে যখন এই লোন পেয়ারটা চলে আসছে তখন এই লোন পেয়ারটার অন্য কাউকে দান করার প্রবণতাটা কমে যাচ্ছে, আর অন্য কাউকে দান করার প্রবণতা যদি কমে যায় তাহলে লুইস বেসিসিটিটাও কমে যাবে। এর ক্ষেত্রে অন্যকে দান করার প্রবণতা বাড়ছে, কারণ এখানে প্লাস আই গ্রুপযুক্ত মিথাইল গ্রুপ আছে, সেই জন্য এর কিন্তু লুইস বেসিসিটিটা বেশি হবে, কারণ এখানে নাইট্রোজেনের ঘনত্ব বেশি হয়ে গেছে, নাইট্রোজেন ইলেকট্রন ডেনসিটি বেশি হয়ে গেছে বলে এই যে ইলেকট্রনগুলো এখান থেকে ছেড়ে যেতে চাইবে, সুতরাং অন্যকে সহজেই দান করবে। সুতরাং এই প্লাস আই এফেক্টের দরুন এই অ্যালিফ্যাটিক অ্যামিনের ক্ষারকত্ব কিন্তু বেশি হয়, এবং অ্যালিফ্যাটিক অ্যামিনের ক্ষারকত্ব এইটা 1 নম্বর হবে। তারপর অ্যামোনিয়া হবে, অ্যামোনিয়ার তেমন কোনো বৈশিষ্ট্য নেই, অ্যামোনিয়ার থেকেও অ্যালিফ্যাটিক অ্যামিনের ক্ষারকত্বটা বেশি হয়, এবং তারপরে অ্যারোমেটিক অ্যামিনের ক্ষারকত্বটা অ্যামোনিয়ার থেকেও কম হয়, কারণ এখানে যে লোন পেয়ারটা সেই লোন পেয়ারটা কিন্তু রেজোন্যান্সে অংশগ্রহণ করে গেছে, আর রেজোন্যান্সে যেহেতু অংশগ্রহণ করে গেছে সুতরাং এই লোন পেয়ারটা অন্য কাউকে দান করার প্রবণতা, যেটা লুইস বেসিসিটির অন্যতম শর্ত, সেটা কিন্তু দান করা সে সহজে পারবে না, সেই জন্য এই লুইস বেসিসিটিটা সব থেকে কম হবে। তাহলে বুঝতে পারলে, তোমাকে কেউ কারণ জিজ্ঞাসা করবে না, কারণ হয়তো কেউ জিজ্ঞাসা করবে না, তোমার এই ক্রমটা তোমাকে নিশ্চয়ই বুঝতে পারবে। এবং দেখো এরপরে আমরা দ্বিতীয় নম্বর, এটা 1 নম্বর আমি করলাম 1 নম্বর ক্রমটা, দ্বিতীয় নম্বর ক্রমটা কি হবে, সবসময় খেয়াল রাখবে যে এই লোন পেয়ারটা, নাইট্রোজেন লোন পেয়ারটা আছে, এখানে যদি কোনো প্লাস আই গ্রুপযুক্ত কোনো এফেক্ট, প্লাস আই গ্রুপযুক্ত কোনো যদি কিছু থাকে তাহলে তার বেসিসিটিটা বাড়বে, সেই অ্যামিনের বেসিসিটি বাড়বে, আর মাইনাস আই গ্রুপযুক্ত কোনো যদি এফেক্ট গ্রুপ থাকে তাহলে তার বেসিসিটিটা কমে যাবে। এবং দেখো 2 নম্বরে আমরা করছি, দেখো 2 নম্বরে আমরা করছি এইটা, ধরো CH3, ধরো আমরা এরকম করছি যে ধরো আমি কোন একটা অ্যারোমেটিক অ্যামিনের তুলনা করছি, ধরো এখানে NH2 এইটা থাকছে,
এবং এখানে ধরো এখানে আমরা আরেকটা এখানে NH করলাম, এখানে একটা হাইড্রোজেনকে রিপ্লেস করে আরেকটা বেনজিন রিং আমি দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম। এবং এক্ষেত্রে তৃতীয় নম্বর আমি যেটা লিখবো সেক্ষেত্রে দেখো এই হাইড্রোজেনটাকেও রিপ্লেস করে আমি আরেকটা বেনজিন রিং আমি দিয়ে দিচ্ছি, এটা হয়ে যাচ্ছে N, এখানে আমি করে দিচ্ছি এটা, আর এখানে আরেকটা বেনজিন রিং আমি যোগ করে দিচ্ছি। তো এইটা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন, এটা 2 ডিগ্রি অ্যামিন, এটা 3 ডিগ্রি অ্যামিন, এটা হচ্ছে অ্যারোমেটিক অ্যামিন। বলো তো কার বেসিসিটি বেশি, কার বেসিসিটি কম, কার কম, কোনটা কিরকম? দেখো এর ক্ষেত্রে যে লোন পেয়ারটা আছে, লোন পেয়ারটা তিনটে রেজোন্যান্স, 3 দিকেই রেজোন্যান্স করতে পারবে, মানে এই দিকেও বন্ড এখানেও আসতে পারে, ওখানেও আসতে পারে, এখানেও আসতে পারে। তাহলে এই লোন পেয়ারটা পাওয়ার সম্ভাবনাটা সব থেকে কম হবে, অন্যকে দান করার সম্ভাবনা সব থেকে কম হবে, কারণ এখানে লোন পেয়ারটা তিনটে বেনজিন রিংটা কিন্তু এখানে আছে, তাহলে এই তিনটে রিংয়ে কিন্তু এই রেজোন্যান্স কিন্তু অংশগ্রহণ করতে পারবে। এবং সেহেতু এই লোন পেয়ারটা পাওয়ার সম্ভাবনাটা, লোন পেয়ার অন্যকে দান করার সম্ভাবনাটা সব থেকে কম হবে কার? এই 3 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিনটার। তাহলে এই 3 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিনটার বেসিসিটি সব থেকে কম হবে। তারপরে কি এটার সঙ্গে এই যে লোন পেয়ারটা, যে লোন পেয়ারটা দান করার ক্ষমতার উপরে তো লুইস বেসিসিটি নির্ভর করে, এটা কিন্তু দুটো দিকে, দুটো বেনজিন দিকে কিন্তু লোন পেয়ারটার রেজোন্যান্স অংশগ্রহণ করতে পারে। তাহলে এটা দুটো দিকে, তাহলে সুতরাং এইটার পাওয়ার সম্ভাবনাটা, এই লোন পেয়ারটা পাওয়ার সম্ভাবনাটা এর তুলনায় একটু বেশি হবে, সুতরাং এর বেসিসিটি একটু বেশি। আর এটার ক্ষেত্রে আরেকটু বেশি হবে, কারণ এটার লোন পেয়ারটা এখানে রেজোন্যান্সে, এখানে বেনজিন রিং একটা আছে, সুতরাং এই লোন পেয়ারটা রেজোন্যান্সে একটা বেনজিন রিং এ রেজোন্যান্স অংশগ্রহণ করতে পারবে। সুতরাং এক্ষেত্রে এই লোন পেয়ারটা পাওয়ার সম্ভাবনাটা এর তুলনায় একটু বেশি হবে। সবসময় লোন পেয়ার পাওয়ার সম্ভাবনাটার উপর নির্ভর করতে হবে। যেখানে লোন পেয়ার অন্য কাউকে দান করতে পারবে, এখানে বেসিসিটি বেশি হবে। এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে এই লোন পেয়ারটা তিনটে বেনজিন রিং আছে, তিনটাকে রেজোন্যান্স করতে পারবে, তাহলে তার লোন পেয়ারটা অন্য কাউকে দান করতে পারবে না, তাহলে সেক্ষেত্রে এই বেসিসিটি সব থেকে কম। এক্ষেত্রে দুটো বেনজিন রিং আছে, সুতরাং এই লোন পেয়ারটা সহজে অন্য কাউকে দান করতে পারবে না, সুতরাং এক্ষেত্রে বেসিসিটিটা এর তুলনায় একটু বেশি। আর এক্ষেত্রে একটা বেনজিন রিং আছে, সুতরাং এই লোন পেয়ারটা রেজোন্যান্স অংশগ্রহণ করবে একটা বেনজিন রিং, সুতরাং এর ক্ষেত্রে বেসিসিটিটা একটু বেশি হবে। বুঝতে পারলে? এটা দ্বিতীয় নম্বর। এবার দেখো 3 নম্বর যদি আমি করি, 3 নম্বর যদি আমি ক্রম করি, দেখো CH3NH2, এটা তো একটা অ্যালিফ্যাটিক অ্যামিন, এটার বেসিসিটি অবশ্যই বেশি হবে। এবং যদি আমি করি দেখো এইটা বেনজাইল অ্যামিন CH2NH2, এই বেনজাইল অ্যামিন যদি করি এবং তার সঙ্গে সঙ্গে আমি যদি করি অ্যানিলিন, এই যে অ্যানিলিন, এটা করলাম। এবার আমাকে বলো কার বেসিসিটি বেশি, কার বেসিসিটি কম? এটা দেখো, এটা দুটো অ্যারোমেটিক অ্যামিন, অ্যারোমেটিক অ্যামিনের থেকে অ্যালিফ্যাটিক অ্যামিনের বেসিসিটি সব থেকে বেশি হবে, সেটা আমি এখানেই দেখালাম যে অ্যারোমেটিক অ্যামিনের থেকে অ্যালিফ্যাটিক অ্যামিনের বেসিসিটি বেশি হয়। সুতরাং এই দুটোই যেহেতু অ্যারোমেটিক অ্যামিন, এর বেসিসিটি সব থেকে বেশি নিশ্চিত। এবার দেখো এইখানে কি হবে, এই যে NH2, এখানে এই NH2 এই বেনজিন রিং এর কিন্তু একটা -I এফেক্ট আছে, -I এফেক্ট এখানে এই বেনজিন রিং এর, এই বেনজিন বলে একটা -I এফেক্ট আছে, সুতরাং এই কিন্তু ইলেকট্রনটাকে টানবে। আর এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে এইটা কিন্তু রেজোন্যান্সে অংশগ্রহণ করবে। এবার দেখো এক্ষেত্রে -I এফেক্টের দরুন -I এফেক্ট আছে, মানে সেই ইলেকট্রনগুলোকে নিজের দিকে টানবে, মানে সেই লোন পেয়ারটাও প্রায় তথাকথিত নিজের এই বেনজিনের দিকে, রিংয়ের দিকে চলে আসবে। কিন্তু এক্ষেত্রে ততটা কিন্তু ভালোভাবে আসবে না, কারণ এক্ষেত্রে রেজোন্যান্সে অংশগ্রহণ করবে। এই অ্যানিলিনের ক্ষেত্রে এই লোন পেয়ারটা রেজোন্যান্সে অংশগ্রহণ করবে, রেজোন্যান্সে অংশগ্রহণ করলে সেক্ষেত্রে লোন পেয়ার পাওয়ার সম্ভাবনাটা খুব কম হবে। আর এক্ষেত্রে -I এফেক্ট দ্বারা এই বেনজিন রিংটা টানছে, সুতরাং এক্ষেত্রে এই লোন পেয়ারটাকে পাওয়ার সম্ভাবনাটা থাকলেও থাকতে পারে, লোন পেয়ারটাকে পাওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে, লোন পেয়ারটা সহজে অন্য কাউকে ডোনেট করতে পারে। সুতরাং এক্ষেত্রে -I এফেক্ট আছে। আর এক্ষেত্রে রেজোন্যান্স, এখানে লোন পেয়ার, এই যে এলপিটা লোন পেয়ার রেজোন্যান্সে অংশগ্রহণ করবে, রেজোন্যান্সে পার্টিসিপেট করবে বলে এক্ষেত্রে কিন্তু এই লোন পেয়ারটাকে পাওয়ার সম্ভাবনাটা খুব কম। আর এক্ষেত্রে -I এফেক্টের দরুন এটা টানছে, কিন্তু তবু তা সত্ত্বেও কিন্তু এই লোন পেয়ারটাকে পাওয়ার সম্ভাবনা কিছুটা হলেও আছে, এবং একে অন্যকে দান করার সম্ভাবনা কিছুটা হলেও আছে। সুতরাং এক্ষেত্রে এই বেসিসিটির ক্রম হবে এইটা। বুঝতে পারলে? তাহলে এইটা হচ্ছে বেসিসিটির ক্রম হবে। ঠিক আছে,
তো এইরকম ভাবে কয়েকটা জিনিস তোমাদের ভালো করে করতে হবে এবং তোমাদের একটা জিনিস সবসময় মনে রাখতে হবে। ধরো আরো তিনটে হলো, আরো কয়েকটা আমি বেসিটির ক্রম করব, তো সেটার দিকে তোমাদের একটু খেয়াল রাখতে হবে। আরো কয়েকটা ক্রম করব, যেমন ধরো এখানে আমি ক্রম করছি যে NH2 মানে এখানে অ্যানিলিন এবং আমরা করব অ্যানিলিনের পরে দেখো আমরা যেটা করব সেটা হচ্ছে প্যারানাইট্রোঅ্যানিলিন করলাম। তারপরে আচ্ছা আমি এটা মেটানাইট্রোঅ্যানিলিন করছি। তারপরে আমি করছি প্যারানাইট্রোঅ্যানিলিন মানে NH2 রাখছি আর এখানে NO2 রাখছি, প্যারানাইট্রোঅ্যানিলিন। আর এক্ষেত্রে আমি আরেকটা করব, সেটা হচ্ছে অর্থোনাইট্রোঅ্যানিলিন। দেখো কার বেসিটি কম কার বেসিটি বেশি একটু তুলনা করতে হবে, কার বেসিটি কম কার বেসিটি বেশি। দেখো এটা হচ্ছে অ্যানিলিন, এটা হচ্ছে মেটানাইট্রোঅ্যানিলিন, এটা হচ্ছে প্যারানাইট্রোঅ্যানিলিন, এটা হচ্ছে অর্থোনাইট্রোঅ্যানিলিন। কার বেসিটি কম কার বেসিটি বেশি? দেখো এখানে খালি অ্যানিলিনটা আছে এবং অ্যানিলিনের লোন প্যাডটা রেজোন্যান্স অংশগ্রহণ করবে। এক্ষেত্রে লোন প্যাডও রেজোন্যান্স অংশগ্রহণ করছে তো বটেই, এবং এক্ষেত্রে NO2 গ্রুপ আছে, NO2 গ্রুপ হচ্ছে -I এফেক্ট তার আছে, এবং NO2 গ্রুপ যখন মেটা পজিশনে থাকে তখন তার কেবলমাত্র -I এফেক্ট থাকে। সুতরাং এটার -I এফেক্ট থাকবে, এটার এই NO2 গ্রুপটার -I এফেক্ট থাকবে, অর্থাৎ ইলেকট্রনটাকে সে নিজের দিকে টেনে নেবে। এবং এই NO2 যখন প্যারা পজিশনে থাকে এবং অর্থ পজিশনে থাকে তখন -I এফেক্টের সঙ্গে সঙ্গে -R এফেক্টও থাকে। -R এফেক্ট মানে রেজোন্যান্স উইথড্রয়িং যে এফেক্টটা, -R এফেক্টটাও থাকে। -I -R এই দুটো এফেক্টই কিন্তু নাইট্রো গ্রুপ দেখাবে যদি প্যারা পজিশনে থাকে, এবং এক্ষেত্রে অর্থ পজিশনে থাকলেও -I এবং -R এফেক্ট শো করবে। সুতরাং দেখো এখানে লোন পেয়ার পাওয়ার সম্ভাবনাটা সব থেকে বেশি তার বেসিসিটি সব থেকে বেশি হবে। লোন পেয়ার পাওয়ার সম্ভাবনা তো সব থেকে বেশি হচ্ছে এই অ্যানিলিনের, এবং অ্যানিলিনের লোন পেয়ার পাওয়ার সম্ভাবনা যেহেতু সব থেকে বেশি, এ সহজে অন্য কাউকে দান করতে পারবে লোন পেয়ারটা, এবং এর বেসিসিটি সব থেকে বেশি হবে। সুতরাং এ হচ্ছে 1 নম্বর, এর বেসিসিটি প্রথম। আর দ্বিতীয়টা দেখো, দ্বিতীয়টার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে লোন পেয়ারটা বেঞ্জিন বলয়ে তো আসছে এবং NO2 - এফেক্ট দ্বারা এই লোন পেয়ারটাকে টানছে। সুতরাং এটার ক্ষেত্রে পাওয়ার সম্ভাবনাটা থাকবে, কিন্তু এটার তুলনায় কিন্তু কমে যাবে। সুতরাং এটা হচ্ছে 2 নম্বরে আসবে। আর এটা কি হচ্ছে দেখো, এখানে NO2 মানে এই লোন পেয়ারটা তো রেজোন্যান্স অংশগ্রহণ করছেও, আর NO2 যখন প্যারা পজিশনে আছে তখন -I এফেক্টও আছে, -R এফেক্টও আছে। সুতরাং এই লোন পেয়ারের পাওয়ার সম্ভাবনাটা আরো কমে যাবে। আর এটা হচ্ছে অর্থ পজিশনে যখন আছে তখনও -I -R এফেক্ট আছে, কিন্তু যেহেতু এটা অর্থ পজিশনে আছে NO2 গ্রুপটা, সুতরাং এর যে বেসিসিটিটা মানে এই যে টানার ক্ষমতাটা, এই লোন প্যাডটাকে নিজের কাছে টানার ক্ষমতাটা এর কিন্তু আরো বেশি হবে, এবং এর ক্ষেত্রে এই লোন প্যাডটাকে পাওয়ার সম্ভাবনার ক্ষমতাটা এক্ষেত্রেই কিন্তু সব থেকে কম হবে। এবং এই ক্রমটা হবে যেহেতু ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আছে কোন একটা অ্যারোমেটিক রিং এ, সুতরাং ইলেকট্রন উইথড্রয়িং যেহেতু গ্রুপ আছে, সুতরাং সেক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে করে ক্ষারকীয়তাটা কমবে। বুঝতে পারলে? এটা কোনো অসুবিধা নেই, তোমাদের এই ক্রমটা মনে রাখতে হবে কিভাবে কি হচ্ছে, একদম সিম্পল। -I এফেক্ট আছে বলে এখানে লোন প্যাডটা পাওয়ার সম্ভাবনাটা কিছুটা হলেও পাওয়া যাবে, -I -R এফেক্ট আছে মানে এই লোন প্যাড পাওয়ার সম্ভাবনাটা একদমই কমে গেল, তার মানে বেশিটা কমে গেছে। আবার যখন এখানে -I -R এফেক্ট আবার কিন্তু অর্থ পজিশনে যখন আছে তখন লোন প্যাডটাকে আকর্ষণ করার ক্ষমতা এর সব থেকে বেশি হবে, তখন এই লোন প্যাডটার অন্য কাউকে দান করার প্রবণতাটা সব থেকে কম হবে, সুতরাং এই বেসিসিটিটা সব থেকে কম হবে। বুঝতে পারলে? সেরকমই যদি তুমি অর্থ পজিশনে যদি কিছু রাখো, অর্থ পজিশনে যদি কিছু গ্রুপ রাখো অর্থ গ্রুপে অর্থ পজিশনে, তাহলে ধরো ইলেকট্রন উইথড্রয়িং হতে পারে, ইলেকট্রন ডোনেটিং হতে পারে, তাহলে কিন্তু তার বেসিসিটিটা মানে দেখো অর্থ পজিশন ধরো কোনো এখানে তো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ রেখেছো, তাহলে দেখো এখানে একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে। তো দেখো এইখানে অ্যানিলিন তোমাকে একটু দেখালেই বুঝতে পারবে। তো দেখো এইখানে যদি এই অ্যানিলিনের সঙ্গে প্যারা পজিশনে যদি কোনো CH3 গ্রুপ থাকে, ধরো CH3 গ্রুপটা হচ্ছে +I এফেক্ট, CH3 গ্রুপটা হচ্ছে +I এফেক্ট আছে, তাহলে এটা তো +I এফেক্ট আছে বলে এই যে নাইট্রোজেনের উপর ইলেকট্রন ডেনসিটিটাকে বাড়িয়ে দিয়েছে, কারণ এখানে ইলেকট্রনগুলো এখান থেকে যেতে নাইট্রোজেনের উপর ইলেকট্রন ডেনসিটি বাড়িয়ে দেবে, ইলেকট্রন ঘনত্ব বাড়িয়ে দেবে।
তাহলে এই যে লোন প্যাডটাকে দান করার ক্ষমতাটা এক্ষেত্রে এর তুলনায় বেশি হবে, কারণ এটা প্লাস আই এফেক্ট আছে। প্লাস আই এফেক্ট যুক্ত কোনো গ্রুপ যুক্ত থাকলে এই নাইট্রোজেনের উপর নাইট্রোজেনের লোন প্যাডটার সহজলভ্যতাটা খুব বেশি হবে। সহজলভ্যতা যেহেতু খুব বেশি হবে, তাহলে বেসিসিটি কার বেশি হবে? বেসিসিটি কিন্তু এই ইলেকট্রন ডোনেটিং যখন গ্রুপ থাকবে তখন তার কিন্তু বেসিসিটিটা বেশি হবে, কারণ এখানে সেই ইলেকট্রন ডেনসিটিটা কিন্তু নাইট্রোজেনে বাড়িয়ে দিয়েছে, সুতরাং এক্ষেত্রে লোন প্যাড দান করার প্রবণতাটাও বাড়বে। আর ইলেকট্রন উইথড্রয়িং যখন গ্রুপ হবে তখন কিন্তু বেসিসিটিটা আস্তে আস্তে করে কমতে থাকবে। বুঝতে পারলেন? কিন্তু এখানে একটা ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা হচ্ছে যদি অর্থ পজিশনে যদি কোনো গ্রুপ যুক্ত থাকে, যদি ইলেকট্রন উইথড্রয়িং বা ইলেকট্রন ডোনেটিং যদি কোনো গ্রুপ যুক্ত থাকে, ধরো এখানে NH2 আর অর্থ পজিশনে আমি একটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ আমি রাখছি, সেটা হচ্ছে NH2, আর এখানে আমি রাখছি CH3, অর্থ পজিশনে একটা CH3 রাখছি। এক্ষেত্রেও দেখো আগের মতো কনসেপ্টই কাজে লাগবে। এক্ষেত্রে এর কিন্তু প্লাস আই এফেক্ট আছে, প্লাস আই এফেক্ট দেবে, সুতরাং এন এর উপর ইলেকট্রন ডেনসিটিটা বাড়িয়ে দেবে। ইলেকট্রন ডেনসিটি যদি বাড়ায় তাহলে এই লোন প্যাডটাকে সহজেই দান করতে পারবে। সুতরাং আগেরটার মতো এটারও কিন্তু মানে বেসিসিটিটা এটারই বেশি হওয়ার কথা, কিন্তু এটার বেসিসিটি বেশি হবে না। অর্থ পজিশনে যদি কোনো গ্রুপ থাকে, মানে অ্যামিন গ্রুপের সাপেক্ষে অর্থ পজিশনে যদি কোনো গ্রুপ থাকে অ্যারোমেটিক অ্যামিনের, তার বেসিসিটি সর্বদা মূল অ্যামিনটার থেকে কম হবে, সুতরাং এই অর্থ পজিশনের ক্ষেত্রে এই ব্যতিক্রমটা থাকে। যে কোনো অর্থ পজিশনে যদি কোনো গ্রুপ থাকে তাহলে তার বেসিসিটি অবশ্যই মূল অ্যামিনের থেকে কম হবে, এবং এটাকে আমরা বলবো অর্থ প্রভাব। তোমাদের অর্থ এফেক্ট বা অর্থ প্রভাব, এই অর্থ এফেক্টটা তোমাদের উপরের ক্লাসে আরো ভালো শিখবে। কিন্তু দেখো এই অর্থ প্রভাবটা তোমাদের আমি করিয়েছিলাম অ্যাসিডিটির ক্ষেত্রে, যখন কার্বক্সিলিক অ্যাসিড পড়ে তখন আমি অর্থ প্রভাব করিয়েছিলাম এবং বলেছিলাম যদি অর্থ পজিশনে কোনো একটা ইলেকট্রন ডোনেটিং বা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে তার অ্যাসিডিটিটা মূল অ্যাসিডের থেকে বেশি হবে। আর এক্ষেত্রে যদি অর্থ পজিশনে যদি কোনো গ্রুপ থাকে অ্যামিনের ক্ষেত্রে, মানে অ্যামিনের গ্রুপের সাপেক্ষে যদি অর্থ পজিশনে যদি কোনো গ্রুপ থাকে, সেটা ইলেকট্রন ডোনেটিং হতে পারে, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হতে পারে, তার বেসিসিটি মূল অ্যামিনের থেকে কম হবে এবং তাকে আমরা বলবো অর্থ এফেক্ট। এবং অর্থ এফেক্টের কারণও আছে। অর্থ এফেক্টের কারণটা আমরা অ্যাসিডের ক্ষেত্রে আমি বলেছিলাম, সেক্ষেত্রে দেখতে পারো, আর যদি উপরের ক্লাসে যাও তাহলে সেটা হবে। কেন অর্থ এফেক্ট কিভাবে হচ্ছে সেটা হয়তো তোমাদের উচ্চ মাধ্যমিকে কেউ জিজ্ঞাসা করবে না, কিন্তু এটা অর্থ এফেক্টে এটা হয়, এটা তোমরা জেনে রাখো। এবং অর্থ এফেক্ট দেখায় জৈব যৌগের দুটো কম্পাউন্ড, একটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, একটা হচ্ছে অ্যামিন, এটাও তোমরা জেনে রাখো। সুতরাং এইটা তোমাদের ভালো করে একটু খেয়াল রাখতে হবে। বুঝলে এটা? ঠিক আছে। এরপর দেখো আমরা লাস্ট যে একটা আলোচনা করব, এই আলোচনাটা আমাদের খুব ভালো করে করতে হবে যে 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যামিন, মানে অ্যালিফ্যাটিক অ্যামিন আমি আলোচনা করছি। 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালিফ্যাটিক অ্যামিনের মধ্যে কার বেসিসিটি বেশি কার বেসিসিটি কম, এটা নিয়ে একটা আলোচনা করব। দেখো 1 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে আমি ধরছি RNH2, এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন, ঠিক আছে। 2 ডিগ্রি অ্যামিনটা কি? RNH আর R, এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন। আর 3 ডিগ্রি অ্যামিন হলে কি হবে? RNR, 3 ডিগ্রি অ্যামিন। এবার তুমি আমাকে বলো কার বেসিসিটি বেশি কার বেসিসিটি কম। 1 ডিগ্রি এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন, 1 ডিগ্রি, এটা হচ্ছে 2 ডিগ্রি, এটা হচ্ছে 3 ডিগ্রি। কার বেসিসিটি বেশি কার বেসিসিটি কম? দেখো এই লোন প্যাডটার এখানে লোন প্যাডটা দান করার প্রবণতা কার বেশি হবে? এক্ষেত্রে সব থেকে বেশি হবে এই লোন প্যাডটা দান করার প্রবণতা, অন্য কাউকে। কারণ কি? এক্ষেত্রে যে অ্যালকিল গ্রুপগুলো যুক্ত আছে, এক্ষেত্রে 3টে অ্যালকিল গ্রুপ যুক্ত আছে, 3টে অ্যালকিল গ্রুপ যুক্ত আছে। 3টে অ্যালকিল গ্রুপ যখন যুক্ত আছে তখন নাইট্রোজেনের উপর যে ইলেকট্রন ডেনসিটি, ইলেকট্রন ঘনত্বটা অনেক পরিমাণে বৃদ্ধি পাবে। এটা প্লাস আই এফেক্ট আছে। অ্যালকিল গ্রুপের 3টি অ্যালকিল গ্রুপের 3টি প্লাস আই এফেক্ট, 3টি অ্যালকিল গ্রুপের 3টি প্লাস আই এফেক্ট, 3টি প্লাস আই এফেক্ট আছে। এবং 3টি প্লাস আই এফেক্টের ধরুন নাইট্রোজেনের উপর ইলেকট্রন ডেনসিটি প্রভূত বৃদ্ধি পাবে। আর নাইট্রোজেনের উপর ইলেকট্রন ডেনসিটি যখন বৃদ্ধি পাবে তখন এই যে লোন প্যাডটাকে দান করার প্রবণতা এর সব থেকে বেশি হবে। সুতরাং 3 ডিগ্রি অ্যামিনের ক্ষারকত্ব সব থেকে বেশি। এক্ষেত্রে যে অ্যালকিল গ্রুপ আছে, সে অ্যালকিল গ্রুপ হচ্ছে দুটো,
সুতরাং এক্ষেত্রে দুটো অ্যালকিল গ্রুপ আছে, মানে এক্ষেত্রে নাইট্রোজেন পুল ইলেকট্রন ডেনসিটি বাড়বে, কিন্তু এটার মতো বাড়বে না, কারণ এখানে তিনটে অ্যালকিল গ্রুপ আছে। এটারও প্লাস আই ইফেক্ট আছে, দুটো প্লাস আই ইফেক্ট, দুটো প্লাস আই ইফেক্ট, দুটো অ্যালকিল গ্রুপ মানে দুটো প্লাস আই ইফেক্ট, দুটো প্লাস আই ইফেক্ট যেহেতু আছে, সুতরাং নাইট্রোজেন পুল ইলেকট্রন ডেনসিটি এটা বাড়বে, কিন্তু এটার মতো নয়। সুতরাং এটার যেহেতু নাইট্রোজেন পুল ইলেকট্রন ডেনসিটি একটু কম হচ্ছে, সুতরাং নাইট্রোজেন পুল ইলেকট্রন ডেনসিটি কম, সুতরাং এইটার এই লোন পেয়ারটা অন্য কাউকে দান করার প্রবণতাটা একটু কম হবে। আর এটার কি হচ্ছে দেখো, এটার হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন, এটার ক্ষেত্রে একটা প্লাস আই এফেক্ট যুক্ত গ্রুপ আছে, অ্যালকিল গ্রুপ আছে। সুতরাং এক্ষেত্রে এই নাইট্রোজেন পুল ইলেকট্রন ডেনসিটিটা অনেকটাই কম হবে এদের তুলনায়। তাহলে এখানে নাইট্রোজেনের যে উপর যে লোন পেয়ারটা আছে অন্য কাউকে দান করার ক্ষমতাটা তাদের কম হবে। সুতরাং এক্ষেত্রে 1 ডিগ্রি অ্যামিনের ক্ষারকত্বটা সব থেকে কম, 1 ডিগ্রি, তারপর হচ্ছে 2 ডিগ্রি, এবং তারপর হচ্ছে 3 ডিগ্রি। এই হচ্ছে অ্যামিনের ক্ষারকত্ব। এবং এটা গ্যাসীয় দশায়, আমরা গ্যাসিয়াস ফেজে, গ্যাসীয় দশায় এই হচ্ছে ক্রমটা আমরা দেখতে পাই। গ্যাসীয় দশায় 3 ডিগ্রি অ্যামিনের ক্ষারকত্ব সব থেকে বেশি, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি। বুঝতে পারলে? এবার ধরো এই অ্যামিনগুলোকে আমি জলের মধ্যে দ্রবীভূত করেছি, জলের মধ্যে দিয়ে দিয়েছি। জলের মধ্যে দিয়ে দিলে কি হবে, তখন তাদের বেসিসিটি একটা তুলনা করতে হবে। এই অ্যামিনগুলোকে আমি জলের মধ্যে যোগ করেছি। দেখো আমি যে প্রাইমারি অ্যামিনটা লিখছি 1 ডিগ্রি অ্যামিন, 1 ডিগ্রি, এটাকে জলের মধ্যে যোগ করেছি। জলের মধ্যে আমি যোগ করি, জলের মধ্যে যোগ করা মানে জলের মধ্যে এইচ আর ওইচ আছে, জলীয় দ্রবণে। আমি জলীয় দ্রবণ এবার আলোচনা করব। গ্যাসীয় দশায় তো ওটা হলো, এবার জলীয় দ্রবণে আমি আলোচনা করছি। দেখো জলের মধ্যে আমি যোগ করি, জলের মধ্যে যোগ করলে দেখো এখানে জলের মধ্যে যে এইচটা আছে, সেই এইচে কিন্তু সহজেই এই লোন পেয়ারটা কিন্তু সহজেই দিতে পারবে, এবং এখানে ওইচটা এটা কিন্তু তার বন্ডেড পেয়ার ইলেকট্রনটাকে নিয়ে বেরিয়ে যাবে। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে দেখো, এক্ষেত্রে যেটা হচ্ছে সেক্ষেত্রে একটা ক্যাটায়ন উৎপন্ন হচ্ছে, ক্যাটায়নটা হচ্ছে আর এন এইচ, দুটো এইচ তো ছিল, আর একটা এইচও চলে এলো এই নাইট্রোজেনের সঙ্গে, এবং নাইট্রোজেনের উপর একটা পজিটিভ চার্জ চলে এলো, কারণ নাইট্রোজেন থেকে ইলেকট্রন লোন পেয়ারটা বেরিয়ে গেছে, সুতরাং পজিটিভ চার্জ। এবং এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে একটা OH মাইনাস আয়ন সৃষ্টি হচ্ছে। এবং এই যে দেখো এই যে ক্যাটায়নটা সৃষ্টি হচ্ছে, এটা তো একটা ক্ষার, এই ক্ষারের এটা হচ্ছে একটা অনুবন্ধী অ্যাসিড। এটা হচ্ছে এই যে ক্যাটায়নটা যেটা সৃষ্টি হচ্ছে, এই ক্যাটায়নটা আমি বলতে পারি এই যে অ্যামিন যে একটা ক্ষার, সেই ক্ষারের অনুবন্ধী অ্যাসিড। এটার ক্ষারের হচ্ছে অনুবন্ধী, এটা ক্যাটায়ন, এবং এটা হচ্ছে এই ক্ষারের অনুবন্ধী অ্যাসিড, বা একটা ক্যাটায়ন সৃষ্টি হচ্ছে, এটা তোমরা মনে করে রাখো। এটাকে আমরা এটা তো ক্ষারের অনুবন্ধী অ্যাসিড বলতে পারি। এটা হচ্ছে 1 ডিগ্রির ক্ষেত্রে এটা হলো। যদি 2 ডিগ্রির ক্ষেত্রে হয় তাহলে কি হবে দেখো, 2 ডিগ্রির ক্ষেত্রে হলে কি হবে, 2 ডিগ্রির ক্ষেত্রে যদি হয় তাহলে R2NH, এটা 2 ডিগ্রির ক্ষেত্রে। এবং এক্ষেত্রেও যদি জলের সঙ্গে এরা যোগ হবে, জলের সঙ্গে কিভাবে যোগ হবে দেখো, এরকম যোগ হবে, আর এই OH-টাকে নিয়ে নেবে। এক্ষেত্রেও কিরকম ক্যাটায়ন সৃষ্টি হবে, R2NN, এখানে একটা H ছিল, আর একটা H জুড়বে, এবং এটার উপরও একটা পজিটিভ চার্জ আসবে। R2NH হচ্ছে কিন্তু, এবং এটা তার সঙ্গে সঙ্গে OH মাইনাস আয়ন সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, এবার দেখো 3 ডিগ্রি অ্যামিন যখন করছি তখন জলের সঙ্গে জলীয় দ্রবণে কি হচ্ছে দেখো, 3 ডিগ্রি অ্যামিন মানে কি, R3N, এটা 3 ডিগ্রি অ্যামিন। যখন জলীয় দ্রবণে আসছে তখন কিরকম বিক্রিয়া করছে, HOH, এই লোন পেয়ারটা হাইড্রোজেনকে দিচ্ছে, এটা তুলে নিচ্ছে নিজের। তাহলে কি হচ্ছে দেখো, R3N প্লাস, এখান থেকে লোন পেয়ারটা বেরিয়ে যাচ্ছে বলে প্লাস হচ্ছে, এবং এখানে একটা হাইড্রোজেন যুক্ত হচ্ছে, এবং এটা OH মাইনাস হচ্ছে। তো আমি যখন জলীয় দ্রবণে চিন্তা করব তখন আমি দেখব যে এই যে জলীয় দ্রবণে 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি যে আমি অ্যামিন পাচ্ছি, সেই অ্যামিনগুলো জলীয় দ্রবণে কোন কোন ক্যাটায়ন উৎপন্ন করছে। দেখো এইখানে একটা ক্যাটায়ন উৎপন্ন করছে, এখানে ক্যাটায়ন উৎপন্ন করছে, এখানে ক্যাটায়ন উৎপন্ন করছে। এবং ক্যাটায়নগুলোকে আমরা বলবো, ক্যাটায়ন মানে কি পজিটিভ চার্জ, এই ক্যাটায়নগুলোকে আমরা বলবো এই ক্ষারের অনুবন্ধী অ্যাসিড। এবং এই অনুবন্ধী অ্যাসিড বা এই ক্যাটায়নের স্টেবিলিটি যার যত বেশি, তার ক্ষারকত্ব তত বেশি। কারণ স্টেবিলিটি যার যত বেশি হবে এই ক্যাটায়নের, তত কিন্তু তত OH মাইনাস আয়ন দান করার প্রবণতা তার সব থেকে বেশি হবে।
কারণ এর তো স্টেবল পজিশনে আসছে। মানে ধরো এই ক্যাটায়নটা স্টেবিলিটি বা অনুবন্ধী অ্যাসিডের স্টেবিলিটি যত বেশি হবে তত এ কি করবে, তত বলবে যে আমি এরকম জলের সঙ্গে বিক্রিয়া করে এরকম পজিশনে যাই না, তাহলে তো আমি OH মাইনাস আয়নটা আমি সহজে দান করতে পারবো এবং স্টেবিলিটি পজিশনে আমি আসবো। এবং স্টেবিলিটি পজিশনে যখন আসছে তখন OH মাইনাস আয়ন দান করাটা খুব সোজা হচ্ছে। এবং তখন এরা কিন্তু তত ভালো OH মাইনাস আয়ন যখন দান করবে তখন তত ভালো ক্ষার হিসেবে আচরণ করবে। সুতরাং আমরা এই অনুবন্ধী অ্যাসিডের বা ক্যাটায়নের যে স্টেবিলিটি, সেই স্টেবিলিটি দ্বারা আমরা কিন্তু জলীয় দ্রবণে ক্ষারকত্ব নির্ণয় করতে পারবো। আর অনুবন্ধী অ্যাসিডের স্টেবিলিটি যত বেশি হবে তত কিন্তু এর অ্যামিনের ক্ষারকত্ব তত বেশি হবে। তাহলে দেখো এক্ষেত্রে অনুবন্ধী অ্যাসিড কি, আর N+H3 এবং Rn+H3 এটা কিন্তু সব থেকে বেশি স্টেবল। কারণ সব থেকে বেশি স্টেবল কেন, এটাতে জলের সঙ্গে, এর মধ্যে জলের আছে, জলের অণুর সঙ্গে হাইড্রোজেন বন্ধন গঠন করার জন্য এটা কটা হাইড্রোজেন আছে, 3টে হাইড্রোজেন আছে। তাহলে জলের সঙ্গে এরা 3টে হাইড্রোজেনকে হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারবে। সুতরাং এর স্টেবিলিটি সব থেকে বেশি হবে। আর এর স্টেবিলিটি যেহেতু সব থেকে বেশি হবে, সুতরাং 1 ডিগ্রি অ্যামিনের ক্ষারকত্ব সব থেকে বেশি হবে। 1 ডিগ্রি অ্যামিনের ক্ষারকত্ব সব থেকে বেশি হবে, কারণ এই স্টেবিলিটি ক্যাটায়নের স্টেবিলিটি যার যত বেশি তত ক্ষারকত্ব তত বেশি হবে। এবার ক্যাটায়নের স্টেবিলিটি কেন বেশি হচ্ছে, এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে আমি বলছি দেখো, এক্ষেত্রে ক্যাটায়নের স্টেবিলিটি কেন বেশি হচ্ছে, কারণ এক্ষেত্রে 3টে হাইড্রোজেন আছে এবং 3টে হাইড্রোজেন দ্বারা কিন্তু জলের সঙ্গে হাইড্রোজেন বন্ডিং গঠন করতে পারেনি। এবং জলের সঙ্গে যেহেতু হাইড্রোজেন বন্ডিং 3টে হাইড্রোজেন দ্বারা গঠন হবে, সুতরাং এক্ষেত্রে খুব ভালো স্টেবিলাইজ হবে। সুতরাং এটা যেহেতু ভালো স্টেবল হবে, সুতরাং এর করসপন্ডিং যে ক্ষারকত্ব আছে, ক্ষারটা আছে, তার ক্ষারকত্বটা কিন্তু সব থেকে বেশি হবে। সুতরাং 1 ডিগ্রি অ্যামিনের ক্ষারকত্বটা এক্ষেত্রে সব থেকে বেশি হবে। আর 2 ডিগ্রির ক্ষেত্রে আছে, তো 2 ডিগ্রির ক্ষেত্রে জলের অণুর সঙ্গে হাইড্রোজেন বন্ডিং গঠন করার জন্য, স্টেবল হওয়ার জন্য কটা হাইড্রোজেন আছে, 2টো হাইড্রোজেন আছে। তাহলে এক্ষেত্রে এই অ্যাসিড এই যে অনুবন্ধী অ্যাসিড বা ক্যাটায়নের স্টেবিলিটি এর তুলনায় কম হবে। আর এর তুলনায় এই ক্যাটায়নের স্টেবিলিটি যেহেতু কম, তাহলে এই যে করসপন্ডিং যে ক্ষারটা আছে 2 ডিগ্রি অ্যামিন, তার ক্ষারকত্বটা 1 ডিগ্রি অ্যামিনের থেকে কম হবে। সুতরাং এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন, ক্ষারকত্বটা কম হবে। আর 3 ডিগ্রি অ্যামিনের কিন্তু আরো কম হবে, কারণ এখানে হাইড্রোজেন বন্ডিং, জলের সঙ্গে হাইড্রোজেন বন্ডিং গঠন করার জন্য কেবলমাত্র একটা হাইড্রোজেন পরমাণু আছে। সুতরাং এক্ষেত্রে কিন্তু আরো কম হবে, এক্ষেত্রে এই স্টেবিলিটিটা আরো কম হবে, কারণ এখানে একটা হাইড্রোজেন বন্ধন গঠন হবে জলের সঙ্গে। এবং যেহেতু স্টেবিলিটি কম হবে, সুতরাং এর ক্ষেত্রে এর কিন্তু বেসিসিটি সব থেকে কম হবে, বেসিসিটি সব থেকে কম হবে। তাহলে এটা 3 ডিগ্রি অ্যামিন। বুঝতে পারলে? অনুবন্ধী অ্যাসিডের স্টেবিলিটি যার যত বেশি তার ক্ষারকত্ব তত বেশি, সিম্পল। এবার অনুবন্ধী অ্যাসিড স্টেবিলিটি কিভাবে মাপবো? হাইড্রোজেনের সংখ্যা দেখে। হাইড্রোজেনের সংখ্যা যার যত বেশি তত জলের সঙ্গে হাইড্রোজেন বন্ধন গঠনের সংখ্যাও তত বেশি, আর জলের সঙ্গে হাইড্রোজেন বন্ধন গঠনের সংখ্যা যত বেশি তত কিন্তু স্টেবিলিটি বেশি। এটার জন্য জলের সঙ্গে হাইড্রোজেন বন্ডিং গঠন করে 3টে হাইড্রোজেন পাওয়া যাচ্ছে, স্টেবিলিটি সব থেকে বেশি, আর স্টেবিলিটি সব থেকে বেশি হওয়ার জন্য ক্ষারকত্ব সব থেকে বেশি হচ্ছে এই 1 ডিগ্রি অ্যামিন। তাহলে দেখো আমরা দুটো দশা আলোচনা করলাম। গ্যাসীয় দশায় আমরা পেলাম 3 ডিগ্রি অ্যামিনের ক্ষারকত্ব সব থেকে বেশি, আর জলীয় দ্রবণ আমরা পেয়েছি যে 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যামিনের ক্ষারকত্ব সব থেকে কম, পুরো উল্টো কমটা আমি পেলাম। কিন্তু এই জলীয় দ্রবণে ব্যবহার করলে ওই গ্যাসীয় দশায় যেটা আছে সেই এফেক্টটাও কিন্তু কাজ করে। একদম গ্যাসীয় দশায় যে কাজ করে না তা কিন্তু না। এবং গ্যাসীয় দশায় এবং জলীয় দ্রবণে যখন এদের এফেক্টটা যখন বিপরীত হচ্ছে, তখন এদের মাঝামাঝি থেকে, এদের যখন আমি বেসিসিটি কম খুঁজবো, তখন মাঝামাঝি থেকে কোনো একটা জিনিস উঠে আসবে এবং তার বেসিসিটি বেশি হবে। এক্ষেত্রে দেখো 2 ডিগ্রি অ্যামিন, এক্ষেত্রে পুরো গ্যাসীয় দশায় পুরো ক্রমটা আলাদা, উল্টো, আর এক্ষেত্রে জলীয় দ্রবণে পুরো ক্রম উল্টো। সেই জন্য এদের দুটোকে মিনিমাইজ করার জন্য 2 ডিগ্রি অ্যামিনের ক্ষারকত্ব সর্বদা বেশি হয়। 2 ডিগ্রি অ্যামিনের ক্ষারকত্ব সবসময় বেশি হয়। 2 ডিগ্রি অ্যামিনের ক্ষারকত্ব, এই দুটোকে কম্বাইন করে আমি একটা নিয়ম লিখতে পারি। 2 ডিগ্রি অ্যামিনের ক্ষারকত্ব 1 ডিগ্রি ও 3 ডিগ্রির তুলনায় বেশি হয়। কারণ 2 ডিগ্রি মাঝামাঝি, দুটোতেই মাঝামাঝি আছে, তাহলে এর ক্ষারকত্ব বেশি হবে। 1 ডিগ্রি ও 3 ডিগ্রির তুলনায় 1 ডিগ্রি ও 3 ডিগ্রির তুলনায় বেশি হয়। 2 ডিগ্রি অ্যামিনের ক্ষারকত্ব 1 ডিগ্রি ও 3 ডিগ্রির তুলনায় বেশি হয়। ক্লিয়ার? এবার দেখো, এবার
এরপর 2 ডিগ্রি অ্যামিন তো পেলাম, এবং 1 ডিগ্রি তারপর 3 ডিগ্রির মধ্যে কে বেশি হবে? এক্ষেত্রে আবার একটু নতুন আছে। আমি যদি ইথাইল অ্যামিন ধরি, ধরো ইথাইল অ্যামিনের যদি আমি ইথাইল গ্রুপটাকে যদি আমি ধরি, ইথাইল অ্যামিনের ক্ষেত্রে দেখো ইথাইল অ্যামিনের 2 ডিগ্রি অ্যামিনটা, ইথাইল গ্রুপ যুক্ত 2 ডিগ্রি অ্যামিনটা কিরকম হবে? C2H5 এটা 2 ডিগ্রি অ্যামিন, এর বেসিসিটি সব থেকে বেশি হবে। এই 2 ডিগ্রির পরে যেটা আসবে সেটা হচ্ছে 3 ডিগ্রি, মানে ইথাইল অ্যামিনের ক্ষেত্রে, ইথাইল গ্রুপযুক্ত অ্যামিনের ক্ষেত্রে 3 ডিগ্রি ইথাইল গ্রুপযুক্ত অ্যামিনটা কিরকম হবে? C2H5 এটা হবে। এবং এর পরে আসবে 1 ডিগ্রি অ্যামিন, মানে 2 ডিগ্রি অ্যামিন ফার্স্ট থাকবে সব অ্যামিনের ক্ষেত্রে, সব ধরনের অ্যালকিল গ্রুপযুক্ত অ্যামিনের ক্ষেত্রে 2 ডিগ্রি অ্যামিনটা ফার্স্ট থাকবে, এটুকু নিশ্চিত। তারপরে ইথাইল অ্যামিনের ক্ষেত্রে 3 ডিগ্রি অ্যামিনটা প্রথমে এলো, মানে তারপরের ক্ষেত্রে 1 ডিগ্রি অ্যামিনটা তারও পরে আসবে, C2H5NH2, এটা 1 ডিগ্রি অ্যামিন আসছে। এটা গেল ইথাইল গ্রুপযুক্ত অ্যামিনের ক্ষেত্রে। আর মিথাইল অ্যামিনের ক্ষেত্রে কি হবে? মিথাইল অ্যামিনের ক্ষেত্রে এটা হবে CH3NH, 2 ডিগ্রি অ্যামিন তো থাকছে প্রথম, কিন্তু এরপর একটা টুইস্ট হবে, 1 ডিগ্রি অ্যামিনটা এর পরে আসবে, CH3NH2, এটা 1 ডিগ্রি অ্যামিনটা তারপরে আসবে, আর 3 ডিগ্রি অ্যামিনটা তারপরে যাবে, CH3 এটা 3 ডিগ্রি অ্যামিনটা তারপরে বেসিসিটিটা হবে। এবং এটা হচ্ছে ক্ষারকত্বের নিয়ম। মানে এইটা তোমাদের হয়তো পুরো কেউ জিজ্ঞাসা করবে না, যদি ইথাইল, মানে এটা ধরো তোমাকে এই 3টে দিয়ে দিয়েছে, ইথাইল অ্যামিন, ডাইইথাইল অ্যামিন, ট্রাইইথাইল অ্যামিন, ইথাইল অ্যামিন, ডাইইথাইল অ্যামিন, ট্রাইইথাইল অ্যামিন, এটার মধ্যে তোমার বেসিটি তুলনা করতে বলেছে। তোমাকে প্রশ্ন জিজ্ঞাসা করে খালি ক্রমটা লেখো। সবসময় 2 ডিগ্রি অ্যামিনের ক্ষারকত্ব সবসময় বেশি হবে, কারণ এই দুটো সম্মিলিত প্রভাবে 2 ডিগ্রি অ্যামিনের ক্ষারকত্ব বেশি হচ্ছে। বেশি যদি হয় তাহলে 2 ডিগ্রি অ্যামিনের ক্ষারকত্ব যেহেতু বেশি হচ্ছে, সুতরাং 2 ডিগ্রি অ্যামিনটা প্রথমে থাকবে। এবার ইথাইল অ্যামিনের ক্ষেত্রে, ইথাইল গ্রুপযুক্ত অ্যামিনের ক্ষেত্রে তখন কিন্তু 3 ডিগ্রি অ্যামিনটা 2 ডিগ্রির পরে আসবে, তারপর 1 ডিগ্রি অ্যামিন আসবে, ঠিক আছে? আর যদি আমি মিথাইল গ্রুপযুক্ত অ্যামিন খুঁজি, তাহলে 2 ডিগ্রি মিথাইল অ্যামিনটা সব থেকে বেশি হচ্ছে, ডাইমিথাইল অ্যামিনের ক্ষারকত্ব সব থেকে বেশি হচ্ছে, তারপরে 1 ডিগ্রি আসবে, আর তারপরে 3 ডিগ্রি আসবে। এই দুটোর মধ্যে জায়গাটা চেঞ্জ হচ্ছে। এই জায়গাটা তোমরা একটু ভালো করে দেখবে, আর কিচ্ছু না। এই ক্রমটা মানে ভালো করে দেখবে। তোমাকে প্রশ্ন কেউ জিজ্ঞাসা করবে না যে কেন এটা হচ্ছে, এটা এতটা এক্সপ্লেনেশন আমাদের যা প্রশ্ন হয় ততটা পড়ে না, কিন্তু এই ক্রমটা একটু খেয়াল রাখতে হবে তোমাদের। এটা পড়ে 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 1 ডিগ্রি অ্যামিনের মধ্যে কার ক্ষারকত্ব সব থেকে বেশি? 2 ডিগ্রি ক্ষারকত্ব সব থেকে বেশি হবে যদি ইথাইল গ্রুপযুক্ত অ্যামিন হয়, তারপর 3 ডিগ্রি হবে, তারপর 1 ডিগ্রি হবে। আর যদি মিথাইল গ্রুপযুক্ত অ্যামিন হয়, 2 ডিগ্রি অ্যামিনটা সব থেকে বেশি, তারপর 1 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি। এটাই ক্রমটা একটু তোমাদের খেয়াল রাখতে হবে। 1 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি, মানে মিথাইল গ্রুপযুক্ত অ্যামিনের ক্ষেত্রে 2 ডিগ্রি অ্যামিন সবার প্রথম, তারপর 1 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি। বুঝতে পারলে? সুতরাং এই আমরা আজকে যেটা আলোচনা করলাম, অ্যামিনের ক্ষারকত্ব নিয়ে আলোচনা করলাম। অ্যামিনের ক্ষারকত্বটা এটা তোমরা ভালোভাবে করবে, এবং এটাকে যেটুকু করলাম ভালো করে করবে। তো অ্যামিনের আরো কিছু রাসায়নিক ধর্ম আছে, সেগুলো নিয়ে আমি তো পরের এপিসোডে আসছি। ততক্ষণ তোমরা এটাকে খুব ভালো করে প্র্যাকটিস করো। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং চ্যানেলটাকে শেয়ার করবে। ধন্যবাদ, তোমরা ভালো থেকো।